আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মহসিনা রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে ক্লাস নিচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সামষ্টিক পর্যায়ে উৎপাদনের উপর। আমরা শিখব মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম নিয়ে। দেখো, কোনো দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়। অর্থাৎ আমাদের একটি অর্থ বছরে আমরা যে জাতীয় আয়টা বের করেছি সেটাকে যদি আমাদের দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা আমাদের জাতীয় আয়টা পাবো। এটা হলো আমাদের দেশের জনগণের গড় আয়টা বের করা হলো। ঠিক আছে, এখানে জাতীয় আয়ের কিছু বৈশিষ্ট্য আমরা পাবো, 5টি বৈশিষ্ট্য। কি কি? প্রথমটি, মাথাপিছু আয় হলো মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যার অনুপাত। হ্যাঁ, আমরা যখন জাতীয় আয়টাকে জনসংখ্যা দিয়ে ভাগ করতেছি সেটা কিন্তু একটা অনুপাতে নির্দেশ করছে। তারপরে এর মাধ্যমে দেশের প্রতিটি ব্যক্তির আয় নির্ণয় করা হয়। হ্যাঁ, এটা একটা গড় আয়, একদম যে এক্স্যাক্ট অ্যাকচুয়াল যে আয়টা সেটা কিন্তু না, বাট জনসংখ্যা দিয়ে ভাগ করার পর প্রত্যেকটা মানুষের জন্য কতটুকু আয় হয়েছে বরাদ্দ সেটা নির্দেশ করে। তারপর জাতীয় আয় মানুষের জীবনযাত্রার মানকে নির্দেশ করে। হ্যাঁ, যেই দেশের জনগণের মাথাপিছু আয় যত বেশি, সেই দেশের জনগণের জীবনযাত্রার মান তত বেশি উন্নত। তারপর সাধারণত 1 বছরের জন্য মাথাপিছু আয় নির্ণয় করা হয়। হ্যাঁ, 1 বছরে, একটি নির্দিষ্ট বছরে জাতীয় আয় কতটুকু সেটা নির্ণয় করি এবং ওই বছরে জনসংখ্যা কত সেটা দিয়েই কিন্তু আমরা জাতীয় আয়টাকে ভাগ করে মাথাপিছু আয়টা নির্ণয় করি। সো এটা 1 বছরের জন্য আমাদের বের করতে হয়। এবং সবচেয়ে শেষে যেটা, জাতীয় আয় ঠিক থাকলে জনসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু আয় কমে এবং কমলে বাড়ে। তো জাতীয় আয়টা যদি আমাদের স্ট্যাটিকই থাকে, মানে বাড়ে এবং কমে বাড়ে না, তো সেক্ষেত্রে আমাদের কী হবে? জনসংখ্যা বাড়লে জাতীয় আয়টা মানে মাথাপিছু আয়টা কমে যাবে, এবং যদি জনসংখ্যা কমে যায় তাহলে মাথাপিছু আয় বেড়ে যাবে। দেখো, আমাদের মাথাপিছু আয় নির্ণয়ের সমীকরণ বা সূত্র যেটাই বলি না কেন, সেটা হলো পার ক্যাপিটা ইনকাম, পিসিআই, ইকুয়ালস টু ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন। ঠিক আছে, তো এটা খুবই সোজা একটা সূত্র, কঠিন কিছুই না। তো এই সূত্রটার মাধ্যমে আমরা আমাদের মাথাপিছু আয়টা নির্ণয় করতে পারবো। মাথাপিছু আয় পরিমাপের পদ্ধতি 2টা। কি কি? একটি হলো আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়, অন্যটি হলো প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়। এই 2টা সম্পর্কে আমাদের ধারণা আছে। আর্থিক জাতীয় আয় যখন আমরা নির্ণয় করব, অর্থাৎ আমাদের জাতীয় আয়টা যখন আর্থিক জাতীয় আয়ের পদ্ধতিতে নির্ণয় হবে, সেই ক্ষেত্রে ওই জাতীয় আয়টাকে যখন আমরা জনসংখ্যা দিয়ে ভাগ দিব, তখন হবে আমাদের আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়। কেমন? যখন আমাদের জাতীয় আয়টা নির্ণয় করা হবে, যে পণ্য বা সেবা উৎপাদিত হয়েছে সেটার পরিমাণকে ওই বছরের, ঠিক আছে, ওই বছরের যে বাজার মূল্য সেটা দিয়ে যখন আমরা গুণ করব, তখনই আমাদের তো জাতীয় আয়টা নির্ণয় হবে। তো সেটা যখন আমরা মোট জাতীয় আয়টাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিব, সেটার ক্ষেত্রে আমাদের যেটা বের হবে তা হলো আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়। আর প্রকৃত জাতীয় আয়টা হলো যে বেজ ইয়ার, এটা পূর্ববর্তী একটি বছর, স্বাভাবিক বছর, সেই বছরে আমাদের পণ্য বা সেবার মূল্য যা ছিল সেটার সাথে বর্তমান, মানে যেই বছরে আমরা জাতীয় আয় নির্ণয় করছি সেটার উৎপাদিত পণ্যদ্রব্য সামগ্রীর পরিমাণ গুণ দিব, তারপর যেই অর্থটা বের হবে সেটা হলো আমাদের প্রকৃত জাতীয় আয়। এবং সেই প্রকৃত জাতীয় আয় যদি আমরা মোট জনসংখ্যাতে ভাগ দিই, তখন আমরা বলবো প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয়। তো মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করতে হয়, কোন কোন পদ্ধতি আছে সেটা আমরা জানলাম। তো এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তোমাদের বইয়ে কিছু উদাহরণ আছে, আমি আগে উদাহরণগুলো দেখছি। ঠিক আছে, তোমাদের বইয়ে 273 নম্বর পেজে চলে যাও। এখানে উদাহরণ 5.1টা দেখো কি বলেছে। কোনো একটি দেশে 2017-18 অর্থ বছরে মোট উৎপাদন ছিল 1 লক্ষ মেট্রিক টন এবং প্রতি টনের বাজার মূল্য ছিল $30,000। দেশটির জনসংখ্যা যদি 20 কোটি হয়, তবে আর্থিক জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করো, বা আয় কত হবে। তো আমরা কি জানি? আমরা জানি মাথাপিছু আয় সমান সমান আর্থিক জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। তো আমরা যদি 1 লাখ টাকার সাথে 30,000 টাকা গুণ দেই, এবং এটা যদি ভাগ দিয়ে 20 কোটি দিয়ে, তখন আমাদের কি বের হয়ে যাবে? আমাদের মাথাপিছু আয় বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে $15 বের হয়ে গেছে। খুবই সোজা একটি উদাহরণ ছিল। এরপরের উদাহরণটি দেখি, 5.2।
কি বলেছে, একটি দেশের মোট জনসংখ্যা 160 কোটি, দেশটির আর্থিক জাতীয় আয় 96 কোটি ডলার এবং দাম সূচক হচ্ছে 140। ওই দেশের জনগণের প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করো। এখানে আমাদের শুধু একটি জিনিস দিয়ে দিয়েছে, সেটা হলো আমাদের দাম সূচক, প্রাইস ইন্ডেক্স দিয়ে দিয়েছে। এটা মানে বাজারে যে পণ্যের যে দাম উঠানামা করে বা দামের স্ট্যাটিকটা, সেটা তারা হিসাব করে বের করেছে। তো এটা আমাদের অলরেডি একটি আর্থিক জাতীয় আয় দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বলতেছে যে প্রকৃত জাতীয় আয়ের সাহায্যে মাথাপিছু আয় নির্ণয় করতে। তো আমরা যখন আমাদের আর্থিক জাতীয় আয়টাকে দাম সূচক দিয়ে ভাগ দিব, তখনই কিন্তু আমাদের প্রকৃত জাতীয় আয়টা বের হয়ে যায়। এটা একটা নিয়ম। তো আমরা সমাধান করি। দেওয়া আছে মোট জনসংখ্যা সমান সমান 160 কোটি, আর্থিক জাতীয় আয় 96 কোটি ডলার, দাম সূচক 140। আমরা জানি কোনো দেশের আর্থিক জাতীয় আয়কে দাম সূচক দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করলে প্রকৃত জাতীয় আয় পাওয়া যায়। অর্থাৎ প্রকৃত জাতীয় আয় সমান সমান আর্থিক জাতীয় আয় ইন্টু 100 ভাগ দাম সূচক। তো 96,000 এরকে যদি আমরা 140 দিয়ে ভাগ দিই এবং 100 দিয়ে গুণ দিই, সেক্ষেত্রে আমার কত আসে? 68,571.5 কোটি ডলার। তো এটা আমাদের প্রকৃত জাতীয় আয়। তো এটাকে যখন আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিব, তখন আমাদের কত বের হবে? তখন আমাদের মোট মাথাপিছু আয়টা বের হয়ে যাবে। তো আমরা দেই, আমাদের জনসংখ্যা কত ছিল? আমাদের জনসংখ্যা হলো 160 কোটি। তো 68,571.5কে 160 দিয়ে ভাগ দিলে কত আসে? 428.57 ডলার। এটাই আমাদের ওই বছরে মাথাপিছু আয়। পরের উদাহরণ 5.3 কি বলেছে, নিচে এক্স ও ওয়াই দুটি দেশে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলো। দুটি দেশের তুলনামূলক তথ্য অনেকগুলো দিয়েছে। কি কি? মোট ভোগ ব্যয় আছে, বিনিয়োগ ব্যয় আছে, সরকারি ব্যয় আছে, তারপর মোট রপ্তানি, মোট আমদানি, অপচয় বা মূলধনজনিত ব্যয় এবং জনসংখ্যার পরিমাণ দেওয়া আছে। আমি ফিগারগুলো বললাম না, কারণ আমরা যখন সলভ করব তখনই বলবো। তো কি করতে বলেছে? করণীয় হলো উল্লেখিত দুটি দেশের নিট জাতীয় উৎপাদন নির্ণয় করো। আর এরপরে বলেছে 2 নম্বর রিকোয়ারমেন্ট, এক্স ও ওয়াই দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তার মূল্যায়ন করো। অর্থাৎ আমাদের পার ক্যাপিটা ইনকামটা বের করতে বলেছে, কারণ একটি দেশের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম দিয়ে বোঝা যায় দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন। তো সমাধান, আমাদের কি নিট জাতীয় উৎপাদন এনএনপি বের করতে বলছে। সো আমরা কি জানি, জিএনপি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন কস্ট বা অপচয় বা মূলধনজনিত সম্পত্তির অপচয়জনিত ব্যয় বাদ দিই, তখন কি আসবে? আমাদের এনএনপি চলে আসবে। তো আমরা এনএনপি আগে জিএনপিটা বের করি। মোট জাতীয় উৎপাদন সমান সমান কনজামশন, ব্যক্তিগত ভোগ ব্যয় প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্স প্লাস কি নিট এক্সপোর্ট। তো এখানে দেখো আমাদের এই সূত্র এটা আছে, এটা থেকে আমরা যখন ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো তখন আমাদের এনএনপি চলে আসবে। তো এক্স দেশের মোট জাতীয় উৎপাদন বের করি। আমাদের জিএনপির ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে? 4,000 যেটা কিনা কনজামশন, তারপর এর সাথে যোগ দিতে হবে 12,000, তারপর 20,000 প্লাস নেট এক্সপোর্ট বের করার জন্য 8,000 থেকে আমাদের 1,600 বাদ দিতে হবে। তো টোটাল কত আসে? 42,400 কোটি ডলার। তো আমাদের এটা হলো জিএনপি ছিল, জিএনপি থেকে আমাদের এনএনপি বের করতে হলে অবচয় বাদ দিতে হবে। কত বাদ দিব? আমরা বাদ দিব 400 কোটি ডলার। তো বাদ দেওয়ার পর কত আসে? আমাদের 42,000 কোটি ডলার চলে আসে। এটা হলো আমাদের এক্স দেশের এনএনপি। তো একই নিয়মে আমরা ওয়াই দেশের এনএনপিটাও বের করে ফেলি। তো আগে জিএনপি বের করতে হবে। কি কি করতে হবে? আমাদের 8,000 প্লাস 16,000 প্লাস 12,000 প্লাস নিট এক্সপোর্টের জন্য 8,000 মাইনাস 1,200 ডলার বাদ দিলাম। কত আসে? 42,800 কোটি ডলার। তো এটা থেকে আমরা যখন অবচয়টা বাদ দিব, কত? 400 কোটি ডলার। হ্যাঁ, বাদ দিলাম। কত আসে? 42,400 কোটি মার্কিন ডলার। তো আমাদের দুইটা দেশের এনএনপি বের হয়ে গেল। প্রথম জিএনপি বের করলাম, সেটা থেকে এনএনপি বের করলাম। তো এখানে দেখো আমাদের যে অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশনগুলো, যেমন পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকারের উদ্বৃত্ত বা ভর্তুকি ইত্যাদি না থাকায় আমাদের ধরতে হবে কি এনএনপি বা নিট জাতীয় উৎপাদনই হলো ন্যাশনাল ইনকাম। যেহেতু কোনো ইনফরমেশন নেই, আমাদের তো আর কোনো অ্যাডজাস্টমেন্ট করার মতো কিছু নাই, তো আমাকে এটাকে আমাদের ন্যাশনাল ইনকাম হিসেবে ধরতে হবে। সো এটা ধরার পর আমরা যখন আমাদের এই এনএনপি ফিগারটাকে আমরা যখন জনসংখ্যা দিয়ে ভাগ দিব, তখনই কিন্তু আমাদের পার ইনকাম মানে পার ক্যাপিটা ইনকাম চলে আসবে। তো আমরা এক্স দেশেরটা দেখি, 42,000 ডলার ছিল, কোটি ডলার। এটাকে আমরা যখন 8 কোটি দিয়ে ভাগ দিব, কত আসে? 5,250 কোটি মার্কিন ডলার। সরি, কোটি না, 5,250 মার্কিন ডলার। তারপরে হলো
ওয়াই দেশে মাথাপিছু আয় বের করি, $42,400 কোটি থেকে 8 কোটি ডলার বাদ দেই, কত আসে? $5,300 তো আমাদের দুইটার কম্প্যারিজনে আমাদের দেশ ওয়াই দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি, সো আমরা বলবো ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো, কারণ এই দেশে মাথাপিছু আয় $5,300 যা এক্স দেশের থেকে বেশি। ঠিক আছে, উদাহরণ 5.4 কি বলেছে? সারণীতে উল্লেখিত তথ্যের ভিত্তিতে ক ও খ দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় নির্ণয় করো এবং মাথাপিছু আয়ের ভিত্তিতে কোন দেশে মানুষের জীবনযাত্রার মান উন্নত তা মূল্যায়ন করো। আগের উদাহরণটার মতোই কি দেওয়া আছে এখানে? আমাদের দেওয়া আছে মোট জাতীয় উৎপাদন, সম্পত্তির অপচয়, পরোক্ষ কর, হস্তান্তর পাওনা, সরকার প্রদত্ত ভর্তুকি, জনসংখ্যা। হ্যাঁ, এখানে আমাদের ন্যাশনাল ইনকাম বের করতে কোনো সমস্যা নেই, কারণ সব ইনফরমেশন দেওয়া আছে মোটামুটি। তো আমরা সমাধানে চলে যাই। আমরা জানি জাতীয় আয় সমান সমান মোট জাতীয় উৎপাদন মাইনাস অপচয় মাইনাস পরোক্ষ কর মাইনাস হস্তান্তর পাওনা প্লাস সরকারের প্রদত্ত ভর্তুকি। তো ক দেশের জাতীয় আয় কি হবে? 5,000 হলো আমাদের মোট জাতীয় উৎপাদন, সেটা থেকে আমরা 1,500 মাইনাস 600 মাইনাস 600 প্লাস 800টা কি? ভর্তুকি, সরকারের প্রদত্ত ভর্তুকি অ্যাডজাস্ট করলাম, কত আসে? 3,100 কোটি টাকা। খ দেশেরটা একই রকম, 7,000 ছিল তাদের মোট জাতীয় উৎপাদন, এটা থেকে আমরা সম্পত্তির অপচয় 1,500, তারপর হলো পরোক্ষ কর 1,000, তারপর হস্তান্তর পাওনা 1,200 এবং সরকার প্রদত্ত ভর্তুকি 1,000 যোগ করলাম, কত আসে? $4,300 কোটি। তো 300 কোটি টাকা, সরি ডলার না, টাকা। তো আমাদের মাথাপিছু আয় নির্ণয় করা কোনো সমস্যা নাই, কারণ আমাদের ন্যাশনাল ইনকাম আছে, তারপর আমাদের জনসংখ্যার পরিমাণ দেওয়া আছে, তো আমরা বের করে ফেলি। ক দেশে মাথাপিছু আয় 3,100 কোটি টাকার থেকে আমরা 2 কোটি বাদ, মানে 2 কোটিতে ভাগ দিব, জনসংখ্যা ভাগ দিব, কত আসে? 1,550 টাকা। আর খ দেশে মাথাপিছু আয় আসে 4,300কে যখন আমরা 2 কোটি দিয়ে ভাগ দিব, তো চলে আসে 2,150 টাকা। হ্যাঁ, তো মন্তব্য বা আমাদের যেটা আসল উত্তর সেটা কি বলতে হবে? খ দেশের জনগণের মাথাপিছু আয় 2,150 টাকা, যা ক দেশের জনগণের মাথাপিছু আয় অপেক্ষায় বেশি, তাই বলা যায় খ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত। মাথাপিছু আয়ের সাথে সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। অধ্যায়টা কঠিন ছিল মানতে হবে, কারণ ইকোনমিক্সের বিষয়গুলো যতটা সম্ভব আমরা সহজভাবে পড়ার তো চেষ্টা করেছি, কিন্তু এমন হতে পারে যে কোনো একটা জিনিস আসলে বুঝতেছি না, এটা আবার রিভিউ করলে ভালো হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, তোমরা কমেন্টস করতে পারো। তো কমেন্টস করলে আমি জানবো যে এটা বুঝতে সমস্যা হচ্ছে, এটা আবার বোঝানো দরকার। আর তোমরা যদি কোনো অঙ্ক করতে, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে সমস্যা হয়, সেটাও বলতে পারো, আমরা আবার একসাথে করব। তো এটাই বলবো যে এতক্ষণ মনোযোগ দিয়ে সবকটা ক্লাস দেখার জন্য, শেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।